সোনিয়া এবং প্রিয়াঙ্কা রান্নাঘরে রাতের খাবার বানাচ্ছিল এবং পরের দিনে টিফিনে কি রান্না হবে সেই নিয়ে আলোচনা করছিল। দিদি, এক কাজ করো না, কালকে টিফিনে সবাইকে খিচুড়ি বানিয়ে দাও। এমনিতেই হালকা হালকা শীত পড়েছে, খিচুড়ি আর ডিমের কারি খেতে বেশ ভালো লাগবে। ঠিক আছে, তাহলে রুটি হয়ে গেলে তুমি সবজিগুলোকে কেটে ফ্রিজে রেখে দাও। আমি চাল ডাল ভিজিয়ে রাখবো, সকালে চটপট রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে দিদি, কি কি সবজি লাগবে একটু দেখে নাও তো। গাজর, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি আর ক্যাপসিকাম দিচ্ছি। আর কিছু লাগবে? একটু আলু, পেঁয়াজ আর টমেটো কেটে রাখো, বাদ বাকিটা আমি করে নিচ্ছি। এভাবেই দুই জা মিলেমিশে কাজ করে। প্রিয়াঙ্কার সবজি কাটা হয়ে গেলে সে তার বড় জাকে বলে, দিদি আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমার কি আর কিছু বাকি আছে? ডিনার তো পুরো কমপ্লিট, কিন্তু এখন আসল কাজটাই বাকি আছে। মায়ের না রাতে চায়ের ব্যবস্থা, রোজ রোজ চায়ের এই ঝামেলাতে আমার আরো 1 ঘন্টা দেরি হয়ে যায়। প্রথমে আদা দিয়ে মশলা দিয়ে ভালো করে 10 মিনিট ধরে জল ফুটিয়ে, তারপরে চা পাতা দুধ দিয়ে ফুটিয়ে আবার চা করো। উফ, তারপর আবার সেগুলোকে আধ ঘন্টা ধরে গল্প করতে করতে খাবে। আবার খাবার খাওয়া হয়ে গেলে কাপগুলোকে তুলে এনে ধুয়ে পরিষ্কার করে রাখো। আমার কি আর রেস্ট নেওয়ার সময় আছে? দেখো দিদি, তোমার বিয়ে হয়েছে 6 বছর, তুমি এই 6 বছরে এদের অভ্যাসটিকে আরো বেশি প্রশ্রয় দিয়েছো। প্রথম থেকেই যদি লাগাম কষে রাখতে তাহলে কিন্তু আজ এই ঝামেলা হতো না। আমার তো বাবা এসব খুব বিরক্ত লাগে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে কাজকর্ম কমপ্লিট করে যে যার ঘুমাতে যাও, অত কিসের বসে বসে আড্ডা দিয়ে চা খাওয়া আমার তো মাথায় আসে না। ঠিক এমন সময় শাশুড়ির গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? একবার এসো। হয়েছে, ফরমাইশ করা শুরু হয়েছে, যাও শুনে এসো কি বলছে। প্রিয়াঙ্কা তার শাশুড়ির ঘরে যায় এবং জিজ্ঞাসা করে, হ্যাঁ মা বলুন, কি হয়েছে? বৌমা, মানিক এসেছে। আর রতন কোথায়? আপনার ছোট ছেলে তো এখন অফিস থেকে আসেনি মা, আর দাদা মনে হয় ডাইনিং টেবিলে খেতে বসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রতনের খাওয়া হয়ে গেলে তুমি মানিকের খাবারগুলো একবার গরম করে রেখো, এসেই যেন হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ে। আর শোনো, রাতে চায়ের ব্যবস্থাটা করে রেখো। খাওয়া দাওয়ার পর সবাই মিলে একসাথে বসে চা খাবো। ছোট বৌমা, বড় বৌমা না হয় চা খেতে পছন্দ করে না, কিন্তু তুমি তো চা খাও। আমাদের সঙ্গে তুমিও তো নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিতেই পারো। শীত পড়েছে, এখন একটু বেশি চা খেলে ক্ষতি নেই, বুঝলে? সবাই মিলে বেশ মজা করে চা খাবো আর গল্প করবো। মাথাটা তো খারাপ নাকি মা? এই রাতে আমি চা খাবো, তারপর সারা রাত জেগে বসে থাকবো? না 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 না, ওসব আমার দ্বারাই হবে না। আমি দিনে 2 বারই চা খাই, এর থেকে বেশি আমার দ্বারাই চা খাওয়া হবে না। আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করে রাখবো, ও নিয়ে কোনো সমস্যা নেই। প্রিয়াঙ্কা রান্নাঘরে ফিরে আসতে তার বড় জা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা, কি বললেন? কি আবার বলবেন, সে একই কথা। রাতে চায়ের ব্যবস্থা যেন ঠিকঠাক ভাবে করে রাখি। আচ্ছা, আমরা তো দুজন প্রত্যেকদিন রাতের ব্যবস্থা করেই ফেলি, তাহলে মা প্রত্যেকদিন কেন আমাদেরকে এই কথা মনে করাই বলো তো? আরে, এটা ওনার অভ্যেস, জানে যদি কোনোভাবে বৌমারা ভুলে যায় বা ইচ্ছে করে না দেয়, এই আর কি। রাতের বেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সোনিয়া সবার জন্য চা করে এবং সবাইকে টেবিলে চা দিয়ে দেয়। 2 বৌমা ছাড়া বাকি 4 জন সদস্য বসে বসে চা খায় এবং গল্প গুজব করে। প্রিয়াঙ্কা তার ঘরে চলে যায়, কিন্তু সোনিয়া কাপের জন্য দাঁড়িয়ে থাকে। সবার চা খাওয়া হয়ে গেলে সোনিয়া কাপগুলো নিয়ে ধুয়ে তুলে রাখে। এরপর যে যার ঘরে ঘুমাতে চলে যায়। ঘন্টা খানেক পর হঠাৎ সোনিয়ার ঘরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হয়। সে ঘুম থেকে উঠে বেরিয়ে আসে, এসে দেখে তার শাশুড়ি দাঁড়িয়ে আছে। কি হলো মা, কি বলছেন নাকি? বৌমা, হঠাৎ করে ঘুম ছেড়ে গেল, বলি 1 কাপ চা করে দাও তো, খুব চা খেতে ইচ্ছা করছে। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছেন মা কটা বাজে? আমি ঘন্টা খানিক আগেই আপনাদের সবাইকে চা খাইয়ে এসেছি, আবার 1 ঘন্টার মধ্যেই আপনার চা খেতে শখ জেগেছে? সারাদিন এত কাজকর্ম করে রাতে একটু ঘুমাতে এসেছি, সবে মাত্র ঘুমটা ধরেছিল। আপনার কি সময় সম্পর্কে একটুকু ধারণা নেই? আরে বাবা, 1 কাপ চা করতে 10 মিনিট তো সময় লাগবে, এতে আবার এত কথা বলার কি আছে? আপনার যদি চা খেতে ইচ্ছে করে তাহলে আপনি গিয়ে আপনার ছোট বৌমাকে তুলুন। সারাদিন আমি আপনার চায়ের ব্যবস্থা করে থাকি, এবার থেকে মাঝরাতে উঠে চা করার ব্যবস্থাটা ওকেই করতে বলুন। এত বছর ধরে তো আমি সবকিছু করেছি, এবার তো ও একটু দায়িত্ব নেই। বাবারে বাবা, একটা ছোট কথাকে কত বড় করে বলছে দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ছোট বৌমাকে কালকে বলে দেব। এখন যখন তুমি উঠেই পড়েছো, তুমি আমার জন্য 1 কাপ চা করে দাও। শেষে বিরক্ত হয়ে সোনিয়া রান্নাঘরে চা করতে চলে যায়। কিছুক্ষণ পর চা এনে শাশুড়ির সামনে দিয়ে বলে, এই নিন আপনার চা, আর শুনুন, এই ফ্ল্যাক্সে করে আরো 2 কাপ চা করে দিয়েছি। আবার যদি চা খাওয়ার ইচ্ছে হয় তাহলে এখান থেকে নিয়ে খেয়ে নেবেন, এভাবে বারবার আমাকে ঘুম থেকে তুলে ডিস্টার্ব করবেন না।
বৌমা, তুমি তো জানো ফ্ল্যাক্সে চা খেতে আমি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা রেখে দাও, কাল থেকে আর এসব করো না যেন। আমাকে আপনি ক্ষমা করুন মা, কাল থেকে না আমি চা করতে পারবো না। এবার আপনার ছোট বৌমাকে একটু কাজের ফরমাইশ করুন। আমার দ্বারা আর রোজ রোজ মাঝরাতে উঠে না এইসব ঝামেলা সহ্য হচ্ছে না। আমি গেলাম। সোনিয়া চলে যাবার পর উষা দেবী মনে মনে বলেন, আজকালকার বৌমারা শুধু নিজেদের ঘুম নিয়েই পড়ে রয়েছে। বাড়িতে যে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তাদের একটু ধ্যান রাখতে হবে, কি খাবে না খাবে দেখতে হবে। ওদিকে ওদের মন নেই, কেমন মুখের উপরে বলে চলে গেল যে আমি আর পারবো না। আমাদের সময় আমরা শ্বশুর শাশুড়ির সামনে সোজা হয়ে দাঁড়াতে ভয় করতাম, আর এদের দেখো না, মুখে ধান দিলে খই ফুটে যাবে। পরের দিন সকালবেলা উষা দেবী তার ছোট বৌমাকে রাতে চায়ের কথা বলে। ছোট বৌমা, তোমাকে একটা কাজে দায়িত্ব নিতে হবে। দেখো, আমি আর তোমার শ্বশুর মশাই রাতে মাঝে মধ্যেই চা খেয়ে থাকি। তোমার শ্বশুর মশাই সেরকম চায়ের নেশা নেই, তবে আমার 16 আনাই রয়েছে। বড় বৌমা সারাদিন চা করবে আর রাতের গুলো তুমি করবে। মানে কি, আমি একা রাতের বেলা উঠে উঠে আপনার জন্য চা করব? আমার দ্বারা না ওসব হবে না। আমার একবার ঘুম ছেড়ে গেলে আর সারা রাত ঘুম ধরে না। প্লিজ মা, আমাকে ডিস্টার্ব করবেন না। আরে আরে, এতে এত ডিস্টার্বের কি আছে শুনি? 5 মিনিটের জন্য উঠে চা করে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আর শোনো, এতই যদি সমস্যা তাহলে তোমরা দুজনে কাজটাকে ভাগ করে নাও। 1 সপ্তাহ রাতে তুমি চা করবে আর 1 সপ্তাহ রাতে বড় বৌমা। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। কেন মা, রাতে তো বড়দি চা করতো, তাহলে হঠাৎ করে আমাকে কেন বলছেন? আপনি জানেন রাতে এভাবে চা খাওয়াটা কতটা ক্ষতিকারক? শুনলেন তো মা, আপনার ছোট বৌমা 1 কাপ চা করে দেওয়ার আগেই আপনাকে কত রকমের কথা শুনিয়ে দিল। কাল তো আমাকে খুব বলেছিলেন, আমি না হয় এত বছর ধরে আপনাকে চা করে দিয়েছি, তারপরে কথা শুনিয়েছি, আর ও তো একবার শুনেই এভাবে তেলে বেগুনে জ্বলে উঠলো। আচ্ছা, এবার বুঝতে পারছি, তাহলে মায়ের মাথায় এসব কূটনৈতিক বুদ্ধি তুমি দিয়েছো, তাই তো? সেজন্যই তো বলি, হঠাৎ করে মা আমাকে ডেকে এভাবে চায়ের কথা কেন বলছে? শোনো বড়দি, আমি না মায়ের চায়ের নেশাটা ধরাইনি। এত বছর ধরে তুমি জিনিসটাকে বাড়িয়েছো, এবার তুমিই বোঝো। শাশুড়ি বইয়ের এই ঝামেলার মাঝে রঞ্জিত বাবু বলেন, আহা, কি সমস্যা শুরু করলে বলো তো? 1 কাপ চা নিয়ে তোমরা বউ শাশুড়ি যা শুরু করলে, বাইরে থেকে যদি কোনো লোক চলে আসে সে আর তোমাদের চা খেতেও চাইবে না। আর বলো কেন, সবটাই আমার কপাল। কত ভেবেছিলাম যে বাড়িতে বৌমারা এলে আমার কত সেবা করবে, মুখের কাছে খাবার নিয়ে এসে দেবে। এখানে তো 1 কাপ চায়ের জন্য আমাকে দিন রাত কথা শুনতে হচ্ছে। বৌমা, তোমার শাশুড়ি তো ভুল কিছু বলেনি। বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকলে তারা বুড়ো হয়ে গেলে তো একটু মাত্র এরকমই হয়ে থাকে। এক কাজ করো, তোমার শাশুড়ি মা যা বলছে 1 সপ্তাহ ছোট বৌমা, 1 সপ্তাহ বড় বৌমা, এইরকমই করো। শ্বশুর মশাইয়ের কথা শুনে 2 বৌমা চুপ করে যায়। রাতের বেলা খাবার পর সোনিয়া বাসনপত্র ধুয়ে গুছিয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। উষা দেবী প্রিয়াঙ্কাকে চায়ের জন্য হাঁকডাক করতে থাকেন। প্রিয়াঙ্কা একটি কাপে করে দুধ নিয়ে এসে শাশুড়ির সামনে দিয়ে বলে, এই নিন মা, চা। এ কি, এটা তো দুধ, এতে চা কোথায়? মা, চায়ের পাতা শেষ হয়ে গেছে, আমার তো বলতেই মনে ছিল না, তাই এটাই আপনাদের জন্য এনেছি, আজকে এটাই খেয়ে নিন। আমি চা খাবো বলে বসে আছি আর তুমি আমাকে দুধ এনে দিচ্ছ? নিয়ে যাও, নিয়ে যাও এটা। আর শোনো, কালকে অবশ্যই চা নিয়ে রাখবে। উষা দেবী প্রিয়াঙ্কার চালাকি বুঝতে পারেননি। রান্নাঘরে গিয়ে প্রিয়াঙ্কা খুব হাসে। পরের দিন সকালে সে সোনিয়াকে বলে, দিদি দেখো, তুমি এত বছরে যেটা করতে পারোনি আমি একদিনেই করে দেখিয়ে দিয়েছি। তুমি জানো, কালকে রাতে আমি মাকে চাই খেতে দিইনি। কি, চা খেতে দাওনি? কি করে এটা সম্ভব হলো? মা কিছু বলেননি? আরে কি বলবেনটা কি, আমি তো বলেছি যে বাড়িতে চা পাতাই নেই, তখন আর কি করার আছে বলে তো। কিন্তু প্রিয়াঙ্কা, কালকে তো ছোটদা 1 কেজি চায়ের পাতা এনে দিয়েছিল। আরে বাবা, সে খবর কি মা রাখে? আমার ওষুধ কাজ করেছে, এবার দেখো আজকে আমি কি করি। পরের দিন রাতে আবার প্রিয়াঙ্কা তার শাশুড়ির কাছে যায় আর বলে, মা, বাড়িতে তো একটুকু চিনি নেই, তা আমি আপনাকে বিনা চিনির চা করে দেব? এইসব কি হচ্ছে বৌমা? আজকে চিনি নেই, কালকে চা নেই। তুমি তো জানো রাতের চাটা কতটা জরুরি, আগে থেকে সব ব্যবস্থা করে রাখতে পারো না? এক কাজ করো, পাশের বাড়িতে গিয়ে চিনি নিয়ে এসো। মা, একবার ঘড়িটা দেখুন কটা বাজে। এই সময় আমি প্রতিবেশীর কাছে গিয়ে চিনি চাইবো? অতটা পাগল কিন্তু আমি না। আজকে ঘুমিয়ে পড়ুন, কালকে যা হবার হবে।
পরের দিন প্রিয়াঙ্কা আবার তার বড় জায়ের কাছে এসে এসব কথা বলে। এরপর দুজনে মিলে খুব হাসাহাসি করে। এদিকে উষা দেবী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই শুনতে পায় এবং বৌমাদের কাছে গিয়ে বলেন, কাজটা কিন্তু তোমরা খুব খারাপ করলে বৌমা। কেন আমি খাবার পর রাতে চায়ের ব্যবস্থা করতে বলি? তাহলে শোনো, আমার দুই ছেলে যখন ছোট ছিল তখন আমরা সব সময় একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করতাম, একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করতাম, গল্প গুজব করতাম। কিন্তু ওরা বড় হয়ে যাবার পর যে যার কাজে বেরিয়ে পড়ে। অফিস থেকে ফিরে এসে দুই ভাই যে যার মতো খেয়ে দিয়ে ঘরে চলে যেত। সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস কারোর সঙ্গে কথা বলা বা দেখা করা হয়ে উঠতো না, কারণ প্রত্যেকের বাড়ি ফেরার সময় আলাদা ছিল। এভাবে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। এসব দেখে আমি ঠিক করেছি, রাতে খাওয়া দাওয়ার সময় আলাদা হলেও একটা এমন সময় থাক যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসে কিছুক্ষণ সময় কাটানো যাবে, মনের কথা বলা যাবে, সারা দিনের ঘটনা একে অপরের সঙ্গে শেয়ার করে মনের ভার কমানো যাবে। আমি তোমাদেরকেও বারবার বলি, তোমরাও চা খাও আর নিজেদের গল্পগুলো বলো। এভাবে পরিবারের মধ্যে বন্ধন মজবুত হয় এবং পরিবার সবসময় একজোট হয়ে থাকে। সেসব তো আমরা বুঝতে পারছি মা, কিন্তু মাঝরাতে উঠে চা খাওয়ার ব্যাপারটা কি? কিছুই না বৌমা, ওটা একটা নেশা। রাতে যখন ঘুম না ধরে তখন মাঝে মাঝে উঠে চা করতাম। এখন বয়স হয়ে গেছে বলে আর নিজে নিজে করতে পারি না, ঘুমটাও কমে গেছে। যখন ঘুম ছাড়ে মনে হয় একটু চা হলে ভালো হয়, তাই তোমাদেরকে একটু জ্বালাই। কিন্তু মা, এটাতে তো আপনারও শরীর খারাপ হয়। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এক কাপ চা আমাদের শরীরের অনেকটা খিদে কেড়ে নেয় আর ঘুমও কেড়ে নেয়। ঠিক আছে মা, রাতের চা আজ থেকে না হয় সবাই মিলে একসাথে খাবো, কিন্তু আপনাকেও কথা দিতে হবে ওই চা সারাদিনের শেষ হবে। আপনাকে ধীরে ধীরে মাঝরাতের এই চায়ের অভ্যাসটাকে ছেড়ে দিতে হবে মা। দুই বৌমা ভালো করে বোঝালে উষা দেবী তাদের কথা অনুযায়ী নিজের অভ্যেসটা পাল্টে ফেলেন। এদিকে বৌমারা রাতের বেলা সবাই মিলে চা খায় এবং আড্ডা দেয়। একদিকে যেমন শাশুড়ির কথা বজায় থাকে, তেমনি অন্যদিকে বৌমাদেরও। এভাবেই তাদের সংসারে শান্তি ফিরে আসে। মুম্বাই একটি বিখ্যাত জনবহুল শহর, যেখানে নামি দামি ব্যক্তিদের বড় বড় অট্টালিকা বা বড় বাড়িতে বসবাসের পাশাপাশি দারিদ্র্য এবং অসহায়গ্রস্ত মানুষরা রাস্তার পাশে বস্তিতে ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস করে আসছিল। এমনই মুম্বাইয়ের ধারাবি নামক বস্তিতে পৌলমী দেবী তার ছোট মেয়ে বুলটিকে নিয়ে অতি কষ্টের সঙ্গে বসবাস করছিল। পৌলমী দেবী পাশেরই এক কলোনির বিখ্যাত ব্যবসায়ী অভিষেক বাবুর বাড়িতে কাজ করে যা বেতন পেত তা দিয়ে অতি কষ্টের সঙ্গেই বুলটির লেখাপড়া এবং সংসার চালিয়ে আসছিল। এমন একদিন সকালে পৌলমী দেবী বলে, এই বুলটি তাড়াতাড়ি ওঠ, সকাল 7টা বেজে গেল, টাইম কলে জল এসে গিয়েছে, সময় মতো না পৌঁছালে জল চলে যাবে আর কালকের মতো আমরা আবারও সমস্যায় পড়ে যাব। ওঠ রে মা, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ মা, এই তো আমি উঠে পড়েছি। চলো চলো তাড়াতাড়ি চলো, না হলে জল সত্যিই চলে যাবে। হ্যাঁ রে মা, চল, তুই এই বোতলগুলো নিয়ে নে আর আমি এই কলসিটার বালতিটা নিচ্ছি। মা, তুমি বালতিটা আমাকে দিয়ে দাও, আমি বোতল আর বালতিতে জল ভরে নিয়ে আসবো। তুমি ওই কলসিটা নাও। না রে মা, তুই এখন ছোট, তুই বালতি নিতে পারবি না, তুই এই বোতলগুলোই নিয়ে আয়। ঠিক আছে মা, চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে পৌলমী দেবী বুলটিকে নিয়ে টাইম কলে জল ভরতে চলে যায়। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে জলের লম্বা লাইন লেগেছে। তখন পৌলমী দেবী বলে, হে ঈশ্বর, জলের এত লম্বা লাইন, এখনো 10 জন লাইনে আছে। আমার লাইন আসতে আসতে তো জল চলে যাবে, এখন কি হবে? মা মা, তাহলে আজও কি আমরা জল পাবো না? আজও আমাদের তৃষ্ণার্ত থাকতে হবে? না রে মা, এরকম ভাবে বলিস না, একটু অপেক্ষা কর, আমরা ঠিকই জল পাবো। এভাবেই পৌলমী দেবী ছোট বুলটিকে সান্ত্বনা দিতে থাকে। এরপর কিছুক্ষণ সময় এভাবেই কেটে যায়। কিন্তু এদিকে পৌলমী দেবীর লাইন আসতে আসতে টাইম কলের জল চলে যায়। তখন, হে ঈশ্বর, যেটার ভয় করছিলাম সেটাই হলো। তাহলে কি আজও আমরা জল পাবো না? আজও আমাদের তৃষ্ণার্তই থাকতে হবে? মা, ও মা, আমার খুব তৃষ্ণা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও না মা। এখন কি করি? কোথা থেকে জল পাবো? আমি না হয় তৃষ্ণা সহ্য করতে পারবো, কিন্তু এই ছোট মেয়েটার কি হবে? আমি কি করব এখন? পৌলমী দেবী এসবই মনে মনে চিন্তা ভাবনা করছিল। ঠিক তখনই পৌলমী দেবী একটি মহিলাকে বালতিতে জল ভরে আনতে দেখে। এরপর পৌলমী দেবী মহিলাটিকে জিজ্ঞাসা করে, দিদি দিদি,
তুমি এই বালতি ভর্তি জল কোথা থেকে নিয়ে আসছো? আমাকে একটু বলো না। আরে ওই তো বড় রাস্তার মোড়ে একটা জলের গাড়ি এসেছে, ওখান থেকেই জল আনছি। তাড়াতাড়ি যাও, না হলে জল শেষ হয়ে যাবে। মহিলাটি এভাবে বললে পৌলমী দেবী তার মেয়েকে নিয়ে তাড়াতাড়ি ওই বড় রাস্তার দিকে ছুটে যায়। এরপর সেখানে গিয়ে সে কোনোই জলের গাড়ি দেখতে পায় না। তখন ওখানে একটি লোককে জিজ্ঞাসা করে, এই যে দাদা, এখানে একটি জলের গাড়ি দাঁড়িয়েছিল, সেটা কই দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মা, তাহলে এখন কি হবে? আমার যে খুব জল তৃষ্ণা লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে মা। আমি বরং এক কাজ করি, বুলটিকে নিয়ে অভিষেক দাদাবাবুদের বাড়ি যাই, ওখান থেকে একটু জল নিয়ে বুলটি তৃষ্ণাটুকু মেটানো যাবে। চল মা, তুই আজ আমার সঙ্গে বড় দাদাবাবুদের বাড়ি যাবি, ওখানে গিয়ে তুই একটু জল খেয়ে নিবি। কিন্তু মা, আমার তো স্কুল আছে, আমি স্কুলে যাব না। এখন আমি স্কুলে না গেলে দিদিমণি যে আমায় বকাবকি করবেন। না, আজকে আর তোকে স্কুলে যেতে হবে না। আর স্কুলে গেলে তুই ওখানে জল কোথায় পাবি? দিদিমণি তো বলেছেন বোতলে করে জল নিয়ে যেতে। এখন জল পান করে তৃষ্ণা মেটানোটা আগে দরকার, বুঝেছিস? বুলটি তার মায়ের কথা মতোই মায়ের সাথে অভিষেক বাবুদের বাড়ি যায়। অভিষেক বাবু খুবই ধনী ব্যবসায়ী ছিল, আর তারা ধনী হওয়ায় তাদের বাড়িতে নিজস্ব জলের ব্যবস্থা ছিল। এরপর পৌলমী দেবী অভিষেক বাবুর বাড়িতে গিয়ে অভিষেক বাবুর স্ত্রী প্রিয়াঙ্কা দেবীকে বলে, বড় দিদিমণি, একটু জল দেবেন? বুলটির খুব তৃষ্ণা লেগেছে। আসলে আমাদের টাইম কলে জল আসে তো, সেখানে অনেক লম্বা লাইন থাকে, যার জন্য এই দুদিন আমরা জল ভরতে পারিনি। কোনো ক্রমে কালকের দিনটা কাটিয়েছি, এখন বুলটির খুব জল তৃষ্ণা লেগেছে। জল? না না, আমি জল দিতে পারবো না। আমাদের অ্যাকোয়াগার্ডের জল ভরতে আর ফিল্টার করতে অনেক টাকা খরচ হয়, আমি জল দিতে পারবো না। যাওয়ার সময় রাস্তার কল থেকে মেয়েকে জল খাইয়ে নিবি। প্রিয়াঙ্কা দেবী এভাবে বললে পৌলমী দেবীর তখন চোখে জল এসে যায়। এরপর পৌলমী দেবী নানান কাজে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে পৌলমী দেবীর মাথা থেকে বুলটির তৃষ্ণার কথা বেরিয়ে যায়। এরপর কিছুক্ষণ পর বুলটি অভিষেক বাবুদের বাড়ির সামনে সুইমিং পুল দেখতে পায়। তখন সে তার মায়ের কাছে গিয়ে বলে, মা মা, ওই দেখো কি বড় পুকুর, ওখানে কত নীল জল। মা, আমি ওখান থেকে একটু জল খাবো, ওই জলটা দেখতে অনেক সুন্দর। মা, আমি খাই না একটু? দাদাবাবুদের সুইমিং পুলের জলও তো অনেক ভালো জল, মোটর থেকে ভরে। বুলটি বরং ওখান থেকে একটু জল খেয়ে নি। ঠিক আছে রে মা, যা, কিন্তু সাবধানে যাবি, ওখানে অনেক ভর্তি জল আছে। এরপর বুলটি তার মায়ের কথা শুনে সুইমিং পুলে জল খেতে যায়, কিন্তু সুইমিং পুলে পরিপূর্ণ জল থাকায় বুলটি অসাবধানতার ফলে সুইমিং পুলে পড়ে যায়। তখন অভিষেক বাবুর মেয়ে তিথি বুলটিকে সুইমিং পুলে পড়ে যেতে দেখতে পায়। এরপর সে এসে বলে, এই তুই এখানে কি করছিস? ইস, আমাদের সুইমিং পুলের পুরো জলটাই নোংরা করে দিল, তোর জামা কাপড়ে কত নোংরা। মা, ও মা, এখানে একবার এসো, এই মেয়েটা আমাদের সুইমিং পুলের পুরো জলটাই নষ্ট করে দিল। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? এ বাবা, সত্যি তো তুই সুইমিং পুলের পুরো জলটাই নষ্ট করে দিলি। এই রামু, সুইমিং পুলের জলটা এক্ষুনি চেঞ্জ করে নতুন জল ভরতো, তাড়াতাড়ি কর। তখন অভিষেক বাবুদের বাড়ির আর এক কাজের লোক রামু সঙ্গে সঙ্গেই সুইমিং পুলের জল পরিবর্তন করে দেয়। এই সব কিছু পৌলমী দেবী ও বুলটির সামনেই হচ্ছিল, যেটা দেখে পৌলমী দেবী মনে মনে বলে, হে ঈশ্বর, মানুষ কতটা নিষ্ঠুর হয়, যেখানে একটি তৃষ্ণার্ত মেয়েকে এক গ্লাস জল দিতে চায় না, সেখানে এক সুইমিং পুল ভর্তি জল কত সহজেই পরিবর্তন করে ফেললো। ঈশ্বর, আমাদের মতো অসহায় মানুষদেরকে তুমি কেনই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছো, যেখানে এক গ্লাস জল সাহায্য পাওয়া যায় না? এর থেকে তো আমাদের মরে যাওয়া ভালো। দিদিমণি, আপনি এত জল এভাবে নষ্ট করে ফেললেন, যেখানে আমাদের মতো মানুষেরা এক গ্লাস জলের জন্য ছটফট করে। এইভাবে জল অপচয় করা ঠিক নয় দিদিমণি। কি তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর সাহস তো মন্দ নয়। আমাদের বাড়ির জল আমি কি করব না করব তোর কাছ থেকে শিখতে হবে? প্রিয়াঙ্কা দেবী এভাবেই চিৎকার চেঁচামেচি করলে অভিষেক বাবু সেখানে আসে। সবকিছু শুনে অভিষেক বাবু বলেন, দেখো প্রিয়াঙ্কা, ও তো ঠিকই বলেছে, তুমি এত চিৎকার করছো কেন? ওদের দেখো কত কষ্ট করে ওরা জল পান করতে পারে, আর তুমি সেখানে এত জল ফেলে দিলে। এই শোনো, তোমাকে অত বেশি আধিক্যতা দেখাতে হবে না, বুঝেছো? এরা কিরকম আমার ভালো করেই জানা আছে। বড় লোকদের সবকিছুর উপরেই ওদের লোভ। না দিদিমণি, আমি লোভে পড়ে জল চাইনি, সত্যি আমাদের বাড়িতে একটুও জল নেই, বিশ্বাস করুন। থাক থাক, আর অবর নাকে কান্না কাঁদতে হবে না।
শোন, আর কাল থেকে তোকে কাজে আসতে হবে না, আমি অন্য কাজের লোক খুঁজে নেব। রোজ রোজ তোর এই নাকে কান্নার ভাষণ শুনতে পারবো না। দিদিমণি, এরকম করে বলবেন না। আমার কাজ না থাকলে আমি আর আমার মেয়ে না খেতে পেয়েই মারা যাব। আমার উপর দয়া করুন দিদিমণি। এটা তুমি কি করছো প্রিয়াঙ্কা? তুমি ওর কাজ ছাড়িয়ে দিও না, ওরা খুবই অসহায়, ওদের কাছে এই কাজটাই বেঁচে থাকা সম্বল। যা ইচ্ছা তাই করো, আমি কিছু জানি না। আর হ্যাঁ, একটা কথা ওর কানে ভালো করে ঢুকিয়ে দাও, কাজের লোক যেন কাজের লোকের মতো থাকে। দ্বিতীয়বার যেন এরকম না হয়, তখন আমি কিন্তু কারোর কথা শুনবো না, এই আমি বলে দিলাম। প্রিয়াঙ্কা দেবী এভাবেই রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। স্ত্রী ও মেয়ের এই রকম আবভাব দেখে অভিষেকবাবু মনে মনে ভাবেন, না, এভাবে বোঝালে ওরা বুঝবে না, আমাকে কিছু একটা উপায় বের করতে হবে যাতে করে ওরা বুঝতে পারে যে প্রয়োজন মতোই আমাদেরকে জল ব্যবহার করা উচিত। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন অভিষেকবাবু পরিকল্পনা করে কলের নল খুলে দেয়। এরপর অভিষেকবাবুর মেয়ে তিথি বলে, মা, কল থেকে জল পড়ছে না কেন? গিয়ে মোটরটা চালাও, মনে হচ্ছে ট্যাঙ্কের জল শেষ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি চালাও মা, আমি এক্ষুনি স্নান করতে যাব। আজ রবিবার, আমি ঠিক করেছি আজকে একটু বেশিক্ষণ ধরে স্নান করব। তাড়াতাড়ি যাও। তিথির চিৎকার শুনে তখন তার বাবা অভিষেকবাবু বলেন, এখন মোটর চালালেও কিছু হবে না, আমাদের জলের নলের একটু সমস্যা হয়েছে। আমি মিস্ত্রিকে ফোন করেছিলাম, সে বলল 2-3 দিন আসতে পারবে না। এখন আমাদের এই কয়েকদিন একটু কষ্ট করেই ম্যানেজ করতে হবে। কি 3 দিন জল থাকবে না মানে? জল না হলে আমরা কি করে আমাদের প্রয়োজনীয় কাজ মেটাবো? তুমি শিগগিরই মিস্ত্রিকে ফোন করে ডাকো। মিস্ত্রি তো আর আমার ঘরের নয় যে যখন ইচ্ছা ফোন করে দেবো সে এসে কাজ করে দেবে। সে 2-3 দিন বলেছে মানে তার আগে আসতেই পারবে না। কেন, এই 3 দিন একটু কষ্ট করে চালাতে পারবে না? পৌলমীদের মতো মানুষেরা প্রত্যেক দিনই তো জলের জন্য কত কষ্ট করে দিন কাটাচ্ছে। এবারে বুঝেছে তো মানুষের জীবনে জল কতটা প্রয়োজনীয়। তারা যখন কথাবার্তা বলছিল পৌলমী দেবী সেখানেই ছিল। তখন পৌলমী দেবী বলে, দিদিমণি, আপনি যদি বলেন পাশের টাইম কল থেকে আপনাদের জন্য বালতি করে জল ভরে আনবো, এতে কিছুটা হলেও আপনাদের সমস্যা কম হবে। কারণ আমরা ভালো করে জানি জলের সমস্যা কত বড় সমস্যা। এই পরিস্থিতিতে পৌলমীর এরকম কথা শুনে প্রিয়াঙ্কা দেবী এবং তিথি তাদের ভুল বুঝতে পারে। তখন তারা পৌলমীর কাছে ক্ষমা চাইতে থাকে। তখন অভিষেকবাবু তার স্ত্রী এবং মেয়েকে বলেন, দেখো, যাকে তুমি আর তোমার মেয়ে এতদিন জলের জন্য কত কথা শুনিয়েছিলে, আজ সেই তোমাদেরকে বাইরে থেকে জল এনে দেওয়ার কথা বলছে। এই যে পৌলমী, তোমাকে কোথাও যেতে হবে না, আমি জলের পাইপ খুলে রেখেছিলাম তোমাদের জলের কষ্ট অনুভব করানোর জন্য, আর জল আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় সেটা বোঝানোর জন্য। আজকে যদি প্রয়োজন মতো জল ব্যবহার না অযথা অপচয় করো, তবে একদিন তোমাদেরকে এই কষ্টে অবশ্যই পড়তে হবে। আর তাই ভবিষ্যতের জন্য স্বচ্ছ জল সঞ্চয় করে রাখা অবশ্যই দরকার। অভিষেকবাবু এভাবে বললে ওখানে উপস্থিত সকলেই জলের মর্ম বুঝতে পারে। এরপর অভিষেকবাবুর স্ত্রী প্রিয়াঙ্কা দেবী বলে, আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে আমরা জলের মর্ম না বুঝে অযথা অনেক জল অপচয় করেছি। আর পৌলমী, তোমাকেও অযথা অনেক কথা শুনিয়েছি। আমাদেরকে ক্ষমা করে দাও দয়া করে। এভাবেই প্রিয়াঙ্কা দেবী ও তার মেয়ে তিথি পৌলমীর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর থেকে তারা নাইবা অযথা জল নষ্ট করত, আর নাইবা পৌলমীকে জল নিয়ে কোনো কটু কথা বলতো। বরং প্রিয়াঙ্কা দেবী পৌলমীকে তাদের বাড়ি থেকে রোজ জল নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয়, যাতে করে আর কারোরই কোনো সমস্যা থাকে না। এরপর থেকে তারা সকলেই আনন্দের সঙ্গে বসবাস করতে থাকে।